বর্ণনগর একটি বহু প্রাচীন এবং খুব ঐতিহ্যশালী নগরী, এটা আমরা সবাই জানি। উত্তর শহরতলির বর্ণনগর একটি প্রসিদ্ধ নগরী, এ ব্যাপারেও কারোর কোনো সন্দেহ নেই। এই বর্ণনগরে রয়েছে বহু প্রাচীন মঠ ও মন্দির। তা এইরকম একটি মন্দির বা আশ্রম সম্বন্ধে আজকে এখানে আলোচনা করব। তা চলো বন্ধুরা, যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি বা যে জিনিসটা নিয়ে এসেছি সেটি হলো বর্ণনগরের একটি বিখ্যাত মন্দির, কাঁচের মন্দির, যেটা মণি মন্দির বলে খ্যাত। প্রকৃত নাম মণি মন্দিরই, কাঁচের মন্দিরটা লোকমুখে প্রচারিত। তা সেই মণি মন্দির এবং এর মূল যে আশ্রম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, সেই সম্বন্ধে এখানে আলোচনা করব। এখানে বেশি কথা না বলে চলো আমি সরাসরি ভিডিওর মূল অংশে ঢুকে পড়ি। উত্তর কলকাতায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পদধূলিধন্য বর্ণনগর হলো একটি প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ জনপদ। এখানে রয়েছে অনেক মঠ ও মন্দির, আছে কিছু আশ্রম এবং অনেক সাধু সন্তদের আনাগোনা চিরদিনই এখানে লেগে আছে। তাদেরই মধ্যে একটি হলো বর্ণনগর কাঁচের মন্দির, যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। লোকমুখে এটির নাম কাঁচের মন্দির হলেও এটির প্রকৃত নাম মণি মন্দির। মূল আশ্রমটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। ঠাকুর শ্রী সত্যানন্দ দেব এই আশ্রমটি স্থাপনা করেন 1939 খ্রিস্টাব্দে। প্রশ্ন হলো, কে ছিলেন এই ঠাকুর সত্যানন্দ দেব? একটু তার পরিচয়টা জেনে নিই। ইনি ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের 16তম সাক্ষাৎ শিষ্য স্বামী অভেদানন্দের একজন অনুসারী। অর্থাৎ ইনিও রামকৃষ্ণ দেবের প্রত্যক্ষ না হলে পরোক্ষ শিষ্য ছিলেন। পূজা অর্চনা, বিভিন্ন সেবামূলক কাজে এই মন্দির কর্তৃপক্ষ বা আশ্রম কর্তৃপক্ষ জড়িত। এখানে পূজা অর্চনা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজ হয়, যেমন হোমিওপ্যাথি চিকিৎসালয় আছে ছোটদের বিদ্যালয়, অবশ্যই এটি অবৈতনিক, এবং ছাত্রাবাস। দূর দূরান্ত থেকে দুস্থ দরিদ্র ছাত্ররা এখানে এসে পড়াশোনা করতে পারে। গঙ্গার ঠিক পূর্ব পারে, মানে যেটা হুগলি নদী, তার ঠিক পূর্ব পারে কুটিঘাটের কাছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরটি তো 1939 সালে হয়েছে, মানে আশ্রমটি স্থাপনা হলেও বহু বছর পরে এই মন্দিরের ভেতরে অভ্যন্তরেই কাঁচের মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং সেটি সত্যানন্দ দেবের প্রচেষ্টা। 1967 সালের 13ই মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মদিন বা জন্মতিথি উপলক্ষে এই মন্দিরটি প্রথম স্থাপনা হয় বা দ্বারোদ্ঘাটন করা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের একটি শাখা সংগঠন আছে, সেই শাখা সংগঠনটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন। তারাই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করে থাকেন। মন্দিরটি কাঁচের মন্দির এই নামটি হওয়ার কারণ, গোটা মন্দিরটি একটি অষ্টকোণাকৃতি কাঁচ দিয়ে তৈরি, মোটা কাঁচ দিয়ে এই মন্দিরটি। অপূর্ব দর্শন এই মন্দিরটি তৈরি করে দেন হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল। শোনা যায় তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন।
এবং তার অসুস্থতা না কমার জন্য তার ধর্মপত্নী শ্রীমতী শকুন্তলা আগরওয়াল ঠাকুর সত্যানন্দ দেবের কাছে এসে স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। স্বামী সত্যানন্দ তার সেই আশ্রমের দৈনন্দিন বা নিত্য পুজো থেকে যে পূজিত ফুল, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরের ফুল এবং বামনজির চরণামৃত দেন, সঙ্গে দেন যোগের ভস্য। শকুন্তলা দেবী নিয়মিত এসে সেই যোগের ভস্য, চরণামৃত, নিত্য পুজোর ফুল ইত্যাদি নিয়ে যেতেন স্বামীর মঙ্গল কামনা বা সুস্থতার কারণে। তিনি সেগুলো স্বামীর মাথায় ঠেকিয়ে এবং চরণামৃত খাইয়ে, তার বিশ্বাস ছিল স্বামী মানে দেবানন্দ আগরওয়াল আস্তে আস্তে সুস্থতার দিকে ফিরে আসছে। তার মধ্যে একটা প্রভূত ভক্তি ভাব সঞ্চিত হয়। দেখা যায় আস্তে আস্তে দেবানন্দজি একদিন সুস্থ হয়ে যান। তারই ওখানকার হোমিওপ্যাথি ওষুধও তারকে দেওয়া হতো। তখন শকুন্তলা দেবী তার স্বামী দেবানন্দজির কাছে অনুরোধ করেন এই আশ্রমে একটা আলাদা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে দিতে। স্ত্রী শকুন্তলার অনুরোধ এবং তার কৃতজ্ঞতা স্বরূপ তিনি স্বীকার করেন এখানে তিনি একটি মন্দির স্থাপনা করে দেবেন, যেটি হবে সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, কারণ তিনি ছিলেন একটি কাঁচ কোম্পানির মালিক। স্ত্রী শকুন্তলা দেবী এবং দেবানন্দ আগরওয়ালজি দুজনেই তখন তার কাছে প্রতিজ্ঞা করেন এই আশ্রম তৈরি করার জন্য, এবং কিভাবে কি করা যায় সে নিয়ে সত্যানন্দ দেবের সঙ্গে তারা আলোচনায় বসেন। ঠাকুর সত্যানন্দ দেবের কাছে ভুবনেশ্বর মন্দিরের একটি মডেল ছিল। সেই মডেলের অনুরূপেই মন্দির তৈরি করতে তিনি তাদের অনুরোধ করেন। দেবানন্দজি রাজি হন এবং এই মন্দিরটি তিনি আশ্রমের ঠিক মাঝামাঝি জায়গায় তৈরি করে দিতে সম্মত হন। কিন্তু একটি সমস্যা দেখা যায় যে কাঁচের মন্দির তো তিনি তৈরি করে দেবেন, কিন্তু যেহেতু এই আশ্রমটি গঙ্গার একদম তীরবর্তী, একদম গঙ্গার ধারে, তাই কোনো কারণে যদি প্রবল হাওয়া দেয় গঙ্গার, কেন সীমাহীন খোলা অঞ্চল, তাহলে যদি কাঁচের মন্দিরটি ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। তখন তিনি ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন মন্দিরটি তৈরি হবে অষ্টকোণাকৃতি, যাতে হাওয়া কোনোভাবেই তাকে নষ্ট করতে বা ক্ষতি করতে না পারে। ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী 8টি কংক্রিটের স্তম্ভ তৈরি করা হয় এবং এই 8টি কংক্রিটের খামের উপরে দণ্ডায়মান এই মন্দিরটি কাজ শুরু হয় 1964 সালের 23শে এপ্রিল। কাজ শেষ হতে হতে প্রায় 3 বছর লাগে। কাজ শেষ হয় 12ই মার্চ 1967 সালে। ঠিক তার পরের দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শুভ আবির্ভাব তিথি। তখন সত্যানন্দ দেব সেই দিনে তার দ্বারোদ্ঘাটন করেন। যেহেতু মন্দিরের দেয়ালগুলো মোটা সব ফার্সার গ্লাস দিয়ে তৈরি, সেজন্য মন্দিরের রংটি খানিকটা নীলাভ দেখতে লাগে। গর্ভগৃহ এবং মেঝে সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি এবং এগুলো আনা হয়েছিল রাজস্থান থেকে। চারপাশে রেলিং মোটা কাঁচের তৈরি এবং কাঁচের সেইটা ধরে রাখার জন্য যে পিলার গুলো সেগুলো স্টিলের তৈরি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, যখন মন্দিরের ভিত খনন হয় অর্থাৎ 30শে এপ্রিল 1964 সালে, তখন স্বামী সত্যানন্দ দেব এর ভেতরে মানে ভিতের বা গর্ভগৃহের ভেতরে সমস্ত বিভিন্ন তীর্থযাত্রী থেকে তিনি যে সমস্ত ঠাকুরের
ফুল বা অন্যান্য সামগ্রী তিনি জোগাড় করে নিয়েছিলেন, সেগুলো তিনি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করেন। এর সঙ্গে দেন শ্রী রামকৃষ্ণ দেবের মাথার চুল, সারদা দেবীর মাথার চুল ও পানের ডিবে, শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান, কামার পুকুরের বাড়ির সিঁড়ির ইট, এই সমস্ত তিনি ভিতের মধ্যে বা গর্ভগৃহে স্থাপন করেন। কারণ তিনি এই মন্দিরটি উৎসর্গই করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে। মা এখানে চতুর্ভুজা। মায়ের বাম দিকে যে দুটি হাত রয়েছে, উপরের দিকের হাতে রয়েছে বজ্র এবং নিচের দিকের হাতে রয়েছে কমণ্ডল। ডান হাত রয়েছে বরাভয়। মায়ের সম্মুখে রয়েছেন শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদা দেবী, তারা বসা অবস্থায় তাদের মূর্তি স্থাপন করা আছে। রামকৃষ্ণ দেব যখন তার স্ত্রী মা সারদা দেবীকে জগৎ মাতৃকা রূপে ষোড়শী পূজা করেছিলেন, সেই রূপ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। মায়ের বয়স তখন মাত্র ৮৮। সামনে বসে আছেন স্বামী অভেদানন্দ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের সামনে বসে আছেন অভেদানন্দ। মন্দিরের একদম পেছনে দেয়ালে থাকা দেবদেবীর মূর্তিদের উদ্দেশ্যে প্রণামরত ঠাকুর সত্যানন্দ দেবের দণ্ডায়মান মূর্তি স্থাপন করা আছে। এছাড়া মন্দিরে একটি প্রশস্ত নাট মন্দিরও আছে। সেখানে নাম গান, কীর্তন এবং পূজা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান ও হয়ে থাকে সেখানে। কাঁচের মন্দিরের ভেতরে সিংহাসনে উপবিষ্ট দণ্ডায়মান চতুর্ভুজ যে মূর্তিটি, তিনি কৃষ্ণকালী ত্রিনয়না, অর্থাৎ মানে তিনটি চোখ। কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী এই কন্যারূপ। প্রতি বছর রামকৃষ্ণ মিশনের অনুসারীরা এসে এখানে শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ এবং সত্যানন্দ দেবের জন্মতিথি খুব ধুমধাম সহকারে পালন করেন। স্বামী সত্যানন্দ দেবের ব্যবহৃত জিনিস এখানে দেখতে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শাখা আছে, আছে ঝাড়খণ্ডেও। উৎসাহী দর্শনার্থীদের সুবিধার্থে আমি মন্দির খোলা এবং বন্ধের সময়টা বলে দিচ্ছি। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর, অর্থাৎ গরমের সময় এই মন্দির খোলা হয় ভোরবেলা 5:30টায়। তার পরপরই আরতি হয় এবং এটি বন্ধ হয় দুপুর 12:30টার সময়। আবার বিকেল 4:30 মন্দির খোলে, বন্ধ হয় রাত্রি 8টার সময়। শীতকাল বা পুজোর ঠিক পরপরই অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত 5:30টার বদলে এই মন্দির খোলা হয় 6টা, বন্ধ হয় সেই একই সময় 12:30টা এবং বিকেল বেলার সময় অপরিবর্তিতই থাকে, অর্থাৎ 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। যারা এই মন্দির দেখতে যেতে চান তাদের উদ্দেশ্যে আমি মন্দিরে যানবাহন সংক্রান্ত বা কিভাবে সেখানে যেতে হবে সে সম্বন্ধে তথ্যটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে সর্বশেষ একটা কথা বলে রাখছি, এই মন্দিরের দায়িত্বে ছিলেন দুজন কৃতি সিভিল ইঞ্জিনিয়ার। তাদের একজন হলো হরিসাধন বর্মা এবং দ্বিতীয়জন হলো সুবোধ বন্দ্যোপাধ্যায়। এদের অকৃত্রিম বা নিরলস প্রচেষ্টায় এই মন্দির স্থাপন করা সম্ভব হয়েছে। তা বন্ধুরা, আজকে আমি কাঁচের মন্দির সম্বন্ধে বললাম। এটা কেমন লাগলো তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে পারবে। আমার কমেন্ট বক্স খোলা আছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবে আর শেয়ার করবে, যাতে অনেকেই আমার এই ভিডিওটা দেখতে পায়। আর সবশেষে বলবো, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে,
যাতে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা যেন তার নোটিফিকেশনটা পেয়ে যাও। আমার ভিডিও বেশিরভাগই পৌরাণিক বা ইতিহাস সংক্রান্ত, সুতরাং তোমরা যদি তাতে উৎসাহী থাকো তোমরা সেই সমস্ত ভিডিও দেখতে পাবে, নতুন নতুন জায়গা সম্বন্ধে প্রচুর জানতে পারবে। তা এই পর্যন্ত বলে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। এখন চলি, টাটা।